হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। আজকে আমরা ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস এক্সামকে টার্গেট করে ক্লাস নাম্বার 6 নিয়ে চলে এসেছি। দেখো, তোমরা অলরেডি 5টা ক্লাস করে ফেলেছো, প্র্যাকটিস ক্লাস। আমি জানি না তোমরা কেন এই ক্লাসগুলো ফলো করছো না। শুধুমাত্র মিসলেনিয়াস এক্সামকে টার্গেট করে কিন্তু এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে না। এর সঙ্গে যারা পঞ্চায়েত এক্সাম দিতে চলেছে, পঞ্চায়েত এক্সাম, যারা ডাব্লিউপি পুলিশ এক্সাম দিতে চলেছে 2026-এ, যারা ডাব্লিউবিসিএস দিতে চলেছিল প্রিলিমস জাস্ট কিছুদিন পরেই, ঠিক আছে, এই প্রত্যেকটা এক্সামকে টার্গেট করে এই ক্লাসগুলো আমরা ফর্ম করেছি। প্রত্যেকটা এক্সাম ক্র্যাক করা যাবে। তোমাদের উদ্দেশ্য হওয়া এটাই উচিত যে আমরা এই ক্লাসটা দেখে কি শিখতে পারলাম। অঙ্কের গায়ে কখনো লেখা থাকে না যেটা কোন এক্সামের জন্য ধার্য হয়েছে, ঠিক আছে। তো মোরালি এই 1000টা প্রশ্ন তোমরা যদি সলভ করো, আগত যে কোনো এক্সাম তোমরা হাসতে হাসতে গিয়ে ক্র্যাক করে আসতে পারবে। আমার উদ্দেশ্য শুধু তোমাদের অঙ্ক শেখানো নয়, অঙ্কর সঙ্গে সঙ্গে অঙ্কের মধ্যে যে কথাগুলো লেখা আছে সেটা আলটিমেট তোমাকে কোন পথে গেলে তোমরা সেই অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে সেটা শেখানো, ঠিক আছে। তো চলো, ইট ইজ আপ টু ইউ, তোমরা ফলো করবে কি করবে না। এই প্রশ্নগুলোর উপর টেলিগ্রামে আমরা দিয়ে দিচ্ছি কি না মক। তো আলটিমেট প্রশ্নগুলো একবার দেখার পরে, আমার সলিউশন দেখার পরে তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করে নাও, তাহলে আমি মনে করব যে এর থেকে ভালো প্রিপারেশন আর কিছু হতেই পারে না। ওকে, তো চলো চলে আসি আমরা আজকের সেটে। তো আজকে 20টা প্রশ্নের সলিউশন দেখব, সেট নাম্বার 6, যেখানে আমরা কোশ্চেন নাম্বার 101 to 120 প্রশ্ন সলভ করব। ওকে, চলে আসি প্রথম প্রশ্ন। দেখো, প্রশ্নের লেভেল বা বিশাল, একদম দারুণ লেভেল, ঠিক আছে। লেভেল নিয়ে কোনো কথা হবে না। দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, বলছে 3টে পাইপ এ, বি এবং সি কি করছেন একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 2 ঘন্টা, 3 ঘন্টা এবং 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। খুব ভালো কথা। তাহলে আমি দেখছি এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এবং আমরা জানি যে এখানে টাইম দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল টাইম, এবং ইন্ডিভিজুয়াল টাইমের এলসিএম হয়ে যাবে টোটাল ওয়ার্ক বা চৌবাচ্চার কি না টোটাল ক্যাপাসিটি। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। তাহলে এ করতে পারছে কত ঘন্টায়? 2 ঘন্টায়। বি করতে পারছে 3 ঘন্টায়। আর সি করতে পারছে 6 ঘন্টায়। 2, 3, 6-এর এলসিএম আমরা জানি 6। তাহলে 6 হয়ে গেল আমার, 6 ইউনিট হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি অফ কি না সিস্টেম বা চৌবাচ্চা। তাহলে আমি বলবো যে এই 6 ইউনিট ভর্তি করে এ 2 ঘন্টায়, তাহলে এর এফিসিয়েন্সি কত না 6/2, দ্যাট ইজ 3। বি এর এফিসিয়েন্সি কত? 6/3, দ্যাট ইজ 2। সি এর এফিসিয়েন্সি কত? 6/6, দ্যাট ইজ কত? 1। তাহলে এগুলো হচ্ছে এফিসিয়েন্সি। ক্লিয়ার, হলো একদম ঠিক। এবার প্রশ্ন পড়ো, বলছে পাইপগুলো একসাথে খোলা হলো। খুব ভালো কথা। চৌবাচ্চাটি 1 ঘন্টা 15 মিনিটে পূর্ণ করার জন্য কত সময় পরে পাইপ বি বন্ধ করতে হবে? তো এখানে তোমরা সাধারণত এক্স মিক্স ধরে একদম একাকার কাণ্ড করে ফেলো, ঠিক আছে। এক্স ধরার কোনো দরকারই নেই, বুঝবে। প্রশ্নে কি বলা হয়েছে? 1 ঘন্টা 15 মিনিট পূর্ণ করার জন্য বি পাইপকে কখন বন্ধ করা হবে? তাহলে পাইপ বিকে বন্ধ করা হচ্ছে, পাইপ বিকে। এ আর সিকে তো বন্ধ করা হচ্ছে না, একে তো খোলা রাখা হয়েছে। কতক্ষণ না 1 ঘন্টা 15 মিনিট, বলে দেয় একদম ঠিক। এবার আমাকে বলো যে এই 1 ঘন্টা 15 মিনিট এটাকে কি আমি ঘন্টায় করবো না মিনিটে ট্রান্সফার করবো? বলে দেয় ঘন্টায় করবো। কারণ কি, আমরা প্রথমে এলসিএম কাদের করেছি কিনা ঘন্টার করেছি, তো আমরা ধরো একেও ঘন্টায় ট্রান্সফার করবো। তাহলে 1 ঘন্টা 15 মিনিট মানে 1 পূর্ণ 15/60 বা 1 পূর্ণ 1/4 মানে 5/4 ঘন্টা। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক, 5/4 আওয়ার। তাহলে এই 5/4 ঘন্টা এও খোলা ছিল, সিও খোলা ছিল। তাহলে এ আর সি মিলে 1 ঘন্টায় কতটা ফিল করে না 3 + 1, 4 ইউনিট ফিল করে 1 ঘন্টায় এ এবং সি মিলে। তাহলে আলটিমেট 5/4 ঘন্টায় কত ফিল করবে না ইন্টু 5/4। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। তাহলে 5 ইউনিট সে ফিল করবে এরা একসঙ্গে 5/4 ঘন্টা চালু থাকলে। তাহলে 5 ইউনিট যদি ফিল করে দেয় এ আর সি মিলে, তাহলে বি আলটিমেট কতটা ফিল করেছে না পুরো 6 ইউনিট আমার কাজ। তার মধ্যে 5 ইউনিট ফিল করে দিয়েছে এ আর সি, তাহলে বি ফিল করেছে 6 - 5 ইউনিট, বলে দেয় একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে 6 - 5 মানে হচ্ছে 1 ইউনিট। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। তাহলে এই 1 ইউনিট ভর্তি করতে বি এর কতক্ষণ টাইম লাগছে? বি দেখতে পাচ্ছি 2 ইউনিট ভর্তি করছে, খুব ভালো করে বুঝবে। বি ভর্তি করছে কত ইউনিট বাবা? না বি ভর্তি করছে 2 ইউনিট।
বি ভর্তি করছে 2 ইউনিট, কতক্ষণে? 1 ঘন্টায়। তাহলে বি 2 ইউনিট ভর্তি করছে 1 ঘন্টায়, তাহলে 1 ইউনিট ভর্তি করবে কত ঘন্টায়? না 1/2 ঘন্টায়। বলে দাও একদম ঠিক, ওতে কোনো আপত্তি নেই। 2 ইউনিট ভর্তি করছে সে 1 ঘন্টায়, 1 আওয়ার টাইম নিচ্ছে। তাহলে 1 ইউনিট ভর্তি করবে সে কত ঘন্টায়? 1/2 ঘন্টা। আমার বাচ্চারা ওই নিয়ম শিখেছিলাম, বলে দাও একদম ঠিক। তাহলে 1/2 ঘন্টাও বলতে পারি, বা আমি বলতে পারি 30 মিনিট। তাহলে 30 মিনিট সময় নিয়েছিল বি এই 1 ইউনিট ভর্তি করতে। তারপরে 30 মিনিট পরেই তার মানে আমাকে বিকে বন্ধ করতে হবে যদি আমি 5/4 ঘন্টায় বা 1 ঘন্টা 15 মিনিটে পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করতে চাই। তাহলে 30 মিনিট দেখতে পাচ্ছি অপশন এতে জলজল করছে, তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? ওই জলের মধ্যে পরিষ্কার। দারুণ একটা প্রশ্ন, প্রথম অঙ্কই, ঠিক আছে, 1000টা স্টার দিয়ে রাখলেও কম হবে। নেক্সট প্রশ্ন, দারুণ আবার একটা অসাধারণ প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে WBCS মেন্স 2022 পেপার থেকে নেওয়া। ওকে, তো এই প্রশ্নটা দেখার পরে স্টুডেন্টদের মাথায় হাত পড়ে যায়, কারণ তারা প্রথমেই আগে ভাবে যে এই ভদ্রলোকের আমাকে স্কোয়ার রুট করতে হবে। হ্যাঁ কি না? প্রশ্নে কি বলা হয়েছে? না, বলা হয়েছে বর্গ সংখ্যা এটা, এর বর্গমূলের শতকের অঙ্কটি কত? শতকের অঙ্কটি কত মানে শতক স্থানীয় অঙ্ক কত, বা 100 প্লেসের যে অঙ্কটি বসে আছে বা ডিজিটটি বসে আছে তার ভ্যালু কি, সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটা জানার আগে, এটা করার আগে, প্রশ্নটা করার আগে তোমাদের জানতে হবে সেটা হচ্ছে 315,844 এর বর্গমূল করব না আমি, এর বর্গমূল করব না। আমি বলবো যে এর বর্গমূল করলে, এর বর্গমূল করলে যে ভ্যালু পাবো তার মধ্যে কতগুলো ডিজিট থাকবে। ঠিক আছে, যদি আমি দেখি ইভেন সংখ্যক ডিজিট আছে, দেখো এখানে কতগুলো ডিজিট আছে, একটা, দুটো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ডিজিট আছে। তাহলে যদি ইভেন সংখ্যক ডিজিট থাকে, তাহলে মনে রাখবো যে এখানে যদি আমি পেয়ার করি, তাহলে কতগুলো পেয়ার করতে পারবো? 3টে পেয়ার করতে পারবো। তাহলে 3টে পেয়ার করলে বর্গমূলের আলটিমেট বর্গমূল করার পরে যে আনসার আমি পাবো তার মধ্যে কতগুলো ডিজিট থাকবে? না 3টে। ক্লিয়ার? যদি এখানে 3টে পেয়ার পুরোপুরি হয়, তাহলে মনে রাখবো যে বর্গমূল করার পর কতগুলো ডিজিট পাবো? না 3টে। বলে একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে এবার এই যে 3টে ডিজিট পেলাম, এর 3টে ডিজিটের মধ্যে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক বা 10th প্লেস। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। আর এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক বা 100 প্লেস। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এই শতক স্থানীয় অঙ্কটা কী হবে সেটা নির্ণয় করতে হবে। এই শতক স্থানীয় অঙ্কটা কী হবে সেটা নির্ণয় করতে হবে। এবার আমাকে বলো এই শতক স্থানীয় অঙ্কটা এসছে কোথা থেকে? এই শতক স্থানীয় অঙ্কটা এসছে কোথা থেকে? মনে রাখবো যে ইউনিট ডিজিটকে ডিফাইন করবে, ইউনিট ডিজিটকে ডিফাইন করবে এই লাস্টের দুটো চারের গল্প। এই লাস্টের দুটো চারের মধ্যে 4 দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট। এবার 4 যদি ইউনিট ডিজিট হয় তাহলে কোন কোন সংখ্যার বর্গ করলে, কোন কোন সংখ্যার স্কোয়ার করলে 4 হতে পারে? যেমন 6-এর এই 8-এর স্কোয়ার করলেও 4 হতে পারে, 2-এর স্কোয়ার করলেও 4 হতে পারে। তাহলে এখানে এই একক স্থানীয় অঙ্ক 8ও হতে পারে, 2ও হতে পারে। ঠিক আছে, কোনো আপত্তি আছে? বলে কোনো আপত্তি নেই। এবার দশক স্থানীয় অঙ্ক কিন্তু এরকমভাবে 5-8-এর উপর ডিপেন্ড করে না। দশক স্থানীয় অঙ্ক নির্ণয় করার জন্য আমাকে একটু অন্যদিকে খাটতে হয়, সেটা পরে বুঝবো। আগে আমি প্রশ্নের দিকে কনসেন্ট্রেট করি। আমাকে বলে যে শতক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক কিন্তু ডিফাইন করে এই 31। এবার কী করে ডিফাইন করে, কী করে শতস্থানীয় অঙ্ক ভ্যালু নির্ণয় করবো? একটু মাথা খাটাও, তুমি বলবে যে আমি যদি একটু এখানে দেখি যে 315,844, তোমার মাথায় কি আসছে? তোমার মাথায় আসছে, আমি যদি বলি এরমভাবে 3 1-এর জায়গায়, এই 1-এর জায়গায় 36, আর এই 5844-এর জায়গায় আমি যদি 4টে শূন্য লিখে দিই, 5844-এর জায়গায় 4টে শূন্য লিখে দিই, তাহলে হলো কি 3,60,000। বলো তো আলটিমেট এর বর্গমূল কত? আমরা খুব সহজেই বলতে পারি যে 36-এর জন্য আমি পাচ্ছি 6, এই শূন্যের জন্য একটা শূন্য, এই শূন্যের জন্য একটা শূন্য, তার মানে 600 স্কোয়ার করলে আমি পাই 3,60,000। বলে একদম ঠিক। তার মানে বর্গমূল কত হবে? না 600 হবে। এর বর্গমূল কত হবে? না 600 হবে। বলে একদম ঠিক, কোনো আপত্তি নেই। ঠিক আছে, এবার 36-এর জায়গায় যদি আমি 25 লিখি, খুব ভালো করে বুঝবে, বাকি 4টে শূন্য রেখে দিলাম, তাহলে আলটিমেট এর বর্গমূল কত হবে? 500 হবে। তাহলে এই 500 থেকে 600-র মধ্যেই, 500 থেকে 600-র মধ্যেই কোনো একটা সংখ্যা হবে যেটা হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল। কারণ কি, এই 3,60,000 আর 2,50,000-এর মধ্যেই একটা সংখ্যা হচ্ছে কি 315,844। বলে তো একদম ঠিক। তাহলে এবার আমাকে বলো
যে 500 থেকে 600 পৌঁছতে গেলে 599 অবধিও আমি শতক স্থানীয় অঙ্ক কি দেখতে পাচ্ছি? 5 দেখতে পাচ্ছি। শতক স্থানীয় অঙ্ক কি দেখতে পাচ্ছি? 5 দেখতে পাচ্ছি। তার মানে এই 2,50,000-এর বর্গমূল আর 3,60,000-এর বর্গমূলের আগে, বর্গমূলের মধ্যিখানে, মানে এই সংখ্যাটা 3,60,000 আর 2,50,000 এর মধ্যিখানে যতগুলো বর্গ সংখ্যা আছে, তাদের প্রত্যেকের শতক স্থানীয় অঙ্ক কী হবে? না 5ই হবে। প্রত্যেকের শতক স্থানীয় অঙ্ক 5ই হবে। কারণ কি? 2,50,000-এ 5 শুরু হচ্ছে, আপ টু 3,60,000 যখনই হচ্ছে তখন 6 হচ্ছে। তার মানে এর আগে 3,60,000-এর থেকে জাস্ট ছোট যে বর্গ সংখ্যাটি থাকবে তারও বর্গমূল কী হবে? তার বর্গমূল একক শতক স্থানীয় অঙ্ক কী হবে? 5ই হবে। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। এবার এই যে ব্যাপারটাকে তোমাদের বোঝালাম, এবার এর গল্পটা আমাদের একটু বলে দিই যে আলটিমেট কী করে দেখেই প্রশ্নের আনসার শর্টে করা যায়, এটা তোমাদের বোঝানোর জন্য বললাম। এবার শুধু তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে 5 তোমরা আনসার বুঝে গেলে কেন হলো। এবার আলটিমেট যদি আমি দেখেই বলতে, তাহলে কী করবো? 31, আমি শুধু ভাববো যে 31 অপেক্ষা ছোট বর্গ সংখ্যা কী হবে, বা পারফেক্ট স্কোয়ার নাম্বার কী হবে? 25। 31 অপেক্ষা ছোট, জাস্ট ছোট, 31-এর ঠিক আগে যে স্কোয়ার সংখ্যা আছে, যে বর্গ সংখ্যাটি আছে বা পারফেক্ট স্কোয়ার নাম্বারটি আছে, তার ভ্যালু কী? সেটা 25। এবার 25-এর বর্গমূল করলে কত হয় গো? 5। ব্যাস, তার আলটিমেট এখানে শতক স্থানীয় অঙ্ক কত হয়ে গেল? 5। অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, যদি বেসিক আইডিয়া এবং এই গল্পটি জানা থাকে, প্রশ্নটা দেখি আনসার আমি দাগ দেবো, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। বলো কার কার ক্লিয়ার হয়েছে, কার কার ক্লিয়ার হয়নি। যার ক্লিয়ার হয়নি সে আমাকে অবশ্যই কমেন্টে বলবে, আমি আবার করে দেখাবো। ওকে, কোশ্চেন নাম্বার 103। A39K2 সংখ্যাটি 8 এবং 11 উভয় দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। এখানে এ এবং কে উভয়ই এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা। খুব ভালো কথা। নিচের কোনটি এ প্লাস কে এর একটি সম্ভাব্য মান হতে পারে? তাহলে এই একটা সংখ্যা বলা হয়েছে A39K2, A39K2 বলা হয়েছে এটা 8 দ্বারাও বিভাজ্য, আবার 11 দিয়েও বিভাজ্য। ক্লিয়ার কি? ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে যদি শুধু আমি 8-এর গল্প ভাবি, তাহলে বলবো যে আমি A3-কে নিয়ে ভাববোই না, আমি লাস্ট 3টে ডিজিট নিয়ে ভাববো। আমি একটা বৃহৎ সংখ্যার লাস্ট 3টে ডিজিট নিয়ে যে সংখ্যাটি হয় সেটাই যদি 8 দিয়ে ভাগ, তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার কি? ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার। তাহলে 9K2 এটা 8 দিয়ে যদি ভাগ যায়, তাহলে বলো কে এর কী কী ভ্যালু হতে পারে? তুমি আলটিমেট চেক করে দেখো যে কে এর ভ্যালু আমি 0 বসাই, তাহলে 8 একে 8, 10, আলটিমেট আবার 8 একে 8, 22 যাচ্ছে না, তাহলে 0 হতে পারে না। তাহলে কে এর ভ্যালু প্রথমে 0 হতে পারে না। কে এর ভ্যালু তুমি 1 বসাই, 8 একে 8, 11, 32 যেতে পারে, তাহলে 1 হতে পারে। কে এর ভ্যালু যদি আমি 2 বসাই, তাহলে 1-এর পরে অবশ্যই 2 হবে না, কারণ হচ্ছে আমি বুঝতেই পারছি যেখানে আলটিমেট কি 32-এর পরে যদি 42 হয়, হবে না, তাহলে 2 হলো না। কে এর ভ্যালু যদি 3 বসাই, তাহলেও হবে না, কারণ হচ্ছে দেখো যতক্ষণ না আলটিমেট ভ্যালুটা 32-এর পর 42, তারপরে কি হচ্ছে 52, যায় না, তাই তো। এরপরে যদি কে এর ভ্যালু আমি 4 বসাই, তাহলে দেখো কি হচ্ছে আলটিমেট, যতক্ষণ আমার 16-র বেশি হচ্ছে ততক্ষণ যাবে না। দেখো 8-কে এখানে 8, 10, এই 0 বসাচ্ছি না আমি, কত বসাচ্ছি? 4 বলে 14, মানে হচ্ছে 62, যাবে না, 4 হলেও হবে না। কে এর ভ্যালু যদি আমি 6 অপেক্ষা কে এর 6 অপেক্ষা বেশি বসাই, কে এর ভ্যালু যদি 6 অপেক্ষা বেশি বসাই, তাহলে 8-একে 16 কেটে গেল, তাহলে 6 অপেক্ষা বেশি কত হতে পারে? তাহলে কে এর ভ্যালু যদি আমি 9 বসাই একদম গে, তখন আমি দেখতে পাচ্ছি যে 8 দুগুণে 16, 32, 8 ছেড়ে আবার 32, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট কে এর ভ্যালু কী হতে পারে? 1 হতে পারে অথবা 9 হতে পারে। এটা কি ক্লিয়ার হলো কেন হচ্ছে? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে বাকিগুলো আমি কী করে দিতে পারি? অমিট করে দিতে পারি। তাহলে কে এর ভ্যালু আমি কী কী লিখতে পারছি? না কে এর ভ্যালু আমি 1 লিখতে পারি, কে এর ভ্যালু, অথবা 9 লিখতে পারি। তাহলে এবার আমার সংখ্যাটা কী দাঁড়ালো? না A39, ঠিক আছে, 1, 2 লিখতে পারি, অথবা আমি এখানে 9 লিখছি, কেন লিখছি পরে বলছি। A3992 হলো তো, একদম ঠিক আছে, কোনো আপত্তি নেই। এবার এই সংখ্যাটা যদি 11 দিয়ে বিভাজ্য হয়, তাহলে আমার কী জানতে হবে? না 11 দিয়ে বিভাজ্য হলে 11-এর রুল কী বলে?
না অড প্লেসের ডিজিট আর ইভেন প্লেসের ডিজিটের সামের ডিফারেন্স যদি 0 অথবা 11 মাল্টিপল হয় তাহলে বলতে পারি সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো অড প্লেসে কারা কারা বোঝা যাচ্ছে না a প্লাস 9 প্লাস হচ্ছে 2, তার মানে 9 প্লাস 2 11 প্লাস a, ক্লিয়ার। আর এখানে দেখতে পাচ্ছি 9 প্লাস 3 12, 9 প্লাস 3 হচ্ছে 12। তাহলে এর জায়গায় তুমি 1 বসাই, এর জায়গায় তুমি 1 বসাই, তাহলেই আমি বলতে পারছি, এর জায়গায় তুমি 1 বসাই তাহলে আমি কি বলতে পারছি, দেখো এখানেও 9 আর 3 12 হচ্ছে, আর এখানেও দেখো কি হচ্ছে না 9 আর 2 11, 1 12, তখন আলটিমেট কি হয়ে যাচ্ছে অড প্লেস আর ইভেন প্লেসের ডিজিটের সাম 0 হয়ে যাচ্ছে। 12 মাইনাস 12 0, তার মানে 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে এর ভ্যালু এখানে 11 1 হচ্ছে যদি আমি কে এর ভ্যালু 9 নিই, তাহলে এ প্লাস কে এর ভ্যালু কত হয়ে গেল না 1 প্লাস 9, দ্যাট ইজ 10। তাহলে 10 আমি দেখতে পাচ্ছি অপশন বিতে একটা জলজল করছে অপশন, ক্লিয়ার। এবার যদি আমি কে এর ভ্যালু 1 নিতাম, কে এর ভ্যালু যদি 9 না নিয়ে আমি 1 নিতাম তখন কি হতো এর ভ্যালু, তখন আমার এর ভ্যালু কি হতো বলো। যদি আমি এখানে 1 নিতাম তাহলে এখানে 3 আর 1 4 হচ্ছে, ক্লিয়ার। 3 আর 1 যদি 4 হয়, 3 আর 1 যদি আমার এখানে 4 হয় তাহলে এখানে কত হচ্ছে 3 আর 2 5, সরি 9 আর 2 11 প্লাস এ, তাহলে 11 প্লাস এ মাইনাস 4। তাহলে এখানে আমার কি লিখলে, এখানে এর ভ্যালু কি লিখলে আলটিমেট এটা 11-র মাল্টিপল হবে। তাহলে আমি বুঝতেই পারছি যে এর ভ্যালু অবশ্যই এমন নিতে হবে যাতে এটা 11-র মাল্টিপল হয়, কারণ 0 হওয়া সম্ভব নয়, ঠিক আছে। 0 হওয়া সম্ভব না কারণ হচ্ছে মাইনাস আছে এখানে। তাহলে এর ভ্যালু যদি আমি কি দেখি না 4ই নিই, এবার যদি 4ই নিই তাহলে কত হচ্ছে দেখো 4 আর 2 6 আর 9 15, 15 থেকে 4 বিয়োগ করলে 11, বা 4 4 ক্যান্সেল আউট হলো 11 পড়ে রইলো। তাহলে আলটিমেট এর ভ্যালু তখন কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে এর ভ্যালু যদি 4 হয় কে এর ভ্যালু আমি কত নিয়েছি 1 নিয়েছি, তাহলে 4 আর 1 5 হচ্ছে, 5 অপশানে দেখতে পাচ্ছি না। তার মানে আমাকে এই দুটো কেস দেখতে হবে, যে কেসে আমার আনসার মিলবে। যদি একটা কেস ধরি প্রথমেই আনসার মিলে যায় আমি সেটাতেই দাগ দিয়ে বেরিয়ে যাবো, আমি পরের কেসটা চেকই করবো না, ঠিক আছে, কারণ পরের কেসটা চেক করলে অবভিয়াসলি সেটা এই আনসারের মধ্যে থাকবে না। ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 104, দ্য নাম্বারস অফ জিরোজ অ্যাট দ্য এন্ড অফ দিস। আচ্ছা, একটা বৃহৎ গুণ আছে, সেখানে বলেছে যে গুণফল যেটা হবে, এই যে গুণফলটা হবে আলটিমেট, তো গুণফলটা আলটিমেট শুরু হচ্ছে এখান থেকে এ অবধি। তাহলে এই যে গুণফলটা, এই গুণফলটার মধ্যে কতগুলো শূন্য থাকবে, ঠিক আছে, সংখ্যাটির শেষে কতগুলো শূন্য আছে। যেমন আমি বলি যে তোমার হচ্ছে 1, এর পেছনে দুটো শূন্য, ঠিক আছে, এই দুটো শূন্যর জন্য দায়ীকে, এই 1-এর পেছনে দুটো শূন্য এর পেছনে দায়ীকে। তাহলে আমরা সেজন্য দেখে থাকি যে 100কে ভাঙলে আমরা, একে আমি ফ্যাক্টরে ভাঙি, আমি কি বলবো 25 4 100, 25 4 100 মানে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আলটিমেট আমি দেখছি যে এই শূন্যগুলো তৈরি করার জন্য আমার কি কে ইন্ধন যোগাচ্ছে শূন্য তৈরি করার জন্য 2 আর 5। তাহলে দেখো এখানে দুটো 2 আর দুটো 5 আছে, তাহলে একটা 2 আর একটা 5-এর সঙ্গে গুণ হয়ে একটা শূন্য হয়, আরও একটা 2 আর একটা 5-এর সঙ্গে গুণ করে আর একটা শূন্য তৈরি করে। তাহলে এই দুটো শূন্য তৈরি করার জন্য আমাকে দুটো 2 এবং দুটো 5-এর সাহায্য নিতে হয়েছে, তাই তো। তাহলে 2 আর 5-এর সাহায্য ছাড়া কখনো শূন্য তৈরি হয় না, বলো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। এবার আমাকে বলো যদি কোনো একটা গুণফলের মধ্যে 2 আর 5 নাই থাকে তাহলে শূন্য কী করে হবে, শূন্য তো হবেই না। তাহলে এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে যে গুণফলটা বলা হয়েছে, গুণফলের সিরিজটা থেকে ভালো করে লক্ষ্য করো, সিরিজটা কীরকম 1003, তারপরে 1001, তারপর 999, তার মানে 2 করে মাইনাস হচ্ছে এবং প্রত্যেকটা হচ্ছে অড নাম্বার, প্রত্যেকটা হচ্ছে অড নাম্বার, এখানে কোনো ইভেন নাম্বারের গল্পই নেই। আর ইভেন নাম্বার যেহেতু নেই তার মানে 2-এর মাল্টিপল নেই, আর 2-এর মাল্টিপল যদি না থাকে তাহলে 5 যদি থেকেও থাকে, 5 থাকতেই পারে এদের মধ্যে একটা সংখ্যা, কিন্তু 5 যদি না থাকে সেখানে এই 2 না এসে যোগ হয়, যদি সেই গুণফলের মধ্যে কোনো ইভেন নাম্বার বা 2-এর মাল্টিপল নাই থাকে তাহলে 5কে 10 হতে বা 5কে 0 হতে সাহায্য করে কে 2, এই 2 না থাকলে 0 হবে কি করে, 0 তো হবে না। তাহলে আলটিমেট এই যে সিরিজটা আছে, সিরিজটা হচ্ছে পুরোটাই অড নাম্বারের সিরিজ, এখানে কোনো 2-এর গল্পই নেই, তার মানে এখানে 0-র কোনো গল্পই আসবে না। তার মানে এখানে পুরো গুণফলটায় শেষে 0-র সংখ্যা হচ্ছে শূন্যটা, একটাও 0 পাওয়া যাবে না। ক্লিয়ার কি ক্লিয়ার না, দারুণ একটা প্রশ্ন, অসাধারণ তার কনসেপ্ট। ওকে, কনসেপ্ট যে জানবে পৃথিবীতে তার অঙ্ক করতে বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে, আর ভুলভাল কনসেপ্ট আমরা শিখবো না। চলো নেক্সট প্রশ্ন, অমল অ্যান্ড বিমল স্টার্ট এ বিজনেস উইথ এত ফর 9 months অ্যান্ড অ্যামাউন্ট অফ মানি
আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি অমল আর বিমল দুজনে ব্যবসা শুরু করেছে, ঠিক আছে। 9 মাসের জন্য 500 টাকা অমল নিয়ে এলো, আর 6 মাসের জন্য এক নির্দিষ্ট পরিমাণ টাকা বিমল নিয়ে এলো, ঠিক আছে, দিয়ে ব্যবসা শুরু করলো। যদি মোট লাভ হয় 69 টাকা এবং তাদের মধ্যে বিমলের লাভ হয় 46 টাকা, তো ব্যবসার শুরুতে বিমল কত টাকা বিনিয়োগ করেছিল? সবসময় মনে রাখবে যে সবসময় লাভ্যাংশ সেটা ডিস্ট্রিবিউট হবে কিসের অনুপাতে? লাভ্যাংশ সবসময় ডিস্ট্রিবিউট হয় বিনিয়োগ ইনটু টাইম, এই গুণফলের অনুপাতে, ঠিক আছে। তাহলে অলওয়েজ মনে রাখবো যে প্রফিট ইজ ইকাল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এই কনসেপ্টের উপর পুরো দাঁড়িয়ে আছে অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ বিজনেস। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে টোটাল আমার 69 টাকা প্রফিট, এটা হচ্ছে প্রফিট, পুরো লাভ। ওকে, এবার এই লাভটা ভাগ করা হচ্ছে কাদের মধ্যে? অমল আর বিমলের মধ্যে। বলো একদম ঠিক। যেখানে বিমলের লাভ্যাংশ বলা হয়েছে কত না 46, তাহলে অমল কত পাইছে না 69 মাইনাস 46 করলে কত হচ্ছে? 6 থেকে এখানে আলটিমেট 23 হচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ঠিক, 23 হচ্ছে। তাহলে অমল আর বিমলের প্রাপ্ত লাভ পেয়ে গেলাম 23 আর 46। আমার রেশিও কত? 23 দিয়ে কাটাকুটি হচ্ছে এখানে 1 আর এখানে 2, তারপরে 1:2 রেশিওতে তারা লাভ্যাংশ কী করেছে? নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছে। আর আমি লাভ্যাংশ রেশিও বা প্রফিট রেশিও নির্ণয় করি কী করে? না ইনভেস্টমেন্ট ইনটু টাইমের রেশিও করে। তাহলে দেখতে পাচ্ছি অমল দেখতে পাচ্ছি 9 মাসের জন্য 500 টাকা, টাইম ইনটু ইনভেস্টমেন্ট। দেখতে পাচ্ছি 6 মাসের জন্য কিছু পরিমাণ টাকা বিমল নিয়ে এসেছিল, জানি না কত টাকা। তাহলে আলটিমেট এই রেশিওটাই কাকে ডিনোট করছে? 1/2-কে। ক্লিয়ার কি ক্লিয়ার? না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু নির্ণয় করতে হবে। কাটাকুটি করি, 3 3 9, 3 2 6, 2 2 ক্যান্সেল আউট হলো। তাহলে আলটিমেট জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কত? 3 ইন্টু 500, দ্যাট ইজ হচ্ছে 1500। কোনো আপত্তি? কোনো আপত্তি তো কথাই নয়। এবং এই প্রশ্নটাও মিসলেনিয়াস 2024 থেকে নেওয়া হয়েছে। বলো নেক্সট প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত 6:7, তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 3, তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? এই প্রশ্নটা করার জন্য কোনো রকম কোনো শর্টকাটের ব্যবহার দরকার নেই। শুধু আমাকে এটুকু মনে রাখতে হবে যে দুটি সংখ্যার যদি অনুপাত বলা থাকে, দুটো সংখ্যার যদি অনুপাত বলা থাকে, অনুপাতের যে দুটো টার্ম আছে তাদের গুণ করে দাও। তাদের সঙ্গে যদি HCFকে একবার আমি গুণ করে দিই তাহলেই আমি পেয়ে যাই এলসিএম। ক্লিয়ার কি ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার। অনুপাতের যে দুটো টার্ম আছে তাদের গুণফল, ঠিক আছে, এবং তাদের সঙ্গে যদি HCFকে গুণ করে দিই তাহলেই পেয়ে যাই এলসিএম। তাহলে 6 সাথে 42, 42 ইন্টু 3 হচ্ছে 126। ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার। অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। সেকেন্ড অ্যান্সার হবে বাবা 107। আয়েশার জন্মের সময় তার বাবার বয়স ছিল 38 বছর। খুব ভালো কথা। তাহলে বাবার বয়স কত? ফাদার হচ্ছে 38, ঠিক আছে। তার থেকে 4 বছর ছোট, তার থেকে 4 বছরের ছোট, তার মানে আয়েশার জন্ম যখন হলো তার থেকে 4 বছরের ছোট, এর মানে হচ্ছে ঠিক 4 বছর পরে অপরজনকার জন্ম হয়েছে। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে বলেছি তার থেকে 4 বছরের ছোট ভাইয়ের জন্ম, তোমার ব্রাদার, আয়েশার ব্রাদার জন্মগ্রহণ করেছে 4 বছর পর। হ্যাঁ কি না? সময় তার মায়ের বয়স ছিল 36 বছর। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে যদি আমি যদি আমি যখন তার ভাইয়ের জন্ম হলো সেই দিনকে যদি বাবার বয়স জিজ্ঞাসা করি তাহলে কত বলবো? যখন আয়েশার জন্ম হয়েছিল তখন তার বাবার বয়স ছিল 38 বছর। ঠিক তার 4 বছর পরে তার ভাইয়ের জন্ম হয়েছে। তাহলে এখানে 4 বছরের গ্যাপে বাবার বয়স তো 4 বছর বেড়েছে। তাহলে যখন তার ভাইয়ের জন্ম হলো তার বাবার বয়স কত হলো? 38 প্লাস 4, 42 বছর। ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। আর তখন তাদের মায়ের বয়স হচ্ছে কত না 36 বছর। বলবে দাদা একদম ঠিক। তাহলে আয়েশার বাবা আর মায়ের বয়সের পার্থক্য, আর বয়সের পার্থক্য আমি সবসময় বলেছি কখনো চেঞ্জ হয় না, সেম থাকে। তাহলে 36 আর 42-এর মধ্যে ডিফারেন্স কত? 6 বছর। অপশন সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। দারুণ একটা প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 108। 14টি সামগ্রী বিক্রি করে একজন ব্যক্তি 2টি সামগ্রীর ক্রয় মূল্যের সমান ক্ষতি করে, তাদের ক্ষতির শতকরা হার কত? দশমিকের পর 1 ঘর পর্যন্ত আমার নিতে হবে। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। দেখো 14টা সামগ্রী বিক্রি করেছে। সাধারণত এই ধরনের প্রশ্ন আমি বলি যে এখানে কোনো কিছু ধরার দরকার নেই,
কিন্তু আমি তোমাদের ধরে একবার বলে দিচ্ছি, এতে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। 14টা সামগ্রী বিক্রি করেছে, 2টি সামগ্রীর ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। তাহলে 14টি সামগ্রীর কোয়ান্টিটি বলা ওখানে আছে, তাহলে সিপি যদি আমি 14 ধরে নিই, তাহলে বলবে 2টি সামগ্রীর সিপি কত হবে, তাহলে 2 টাকা। 14টি সামগ্রীর সিপি 14 টাকা হয়, তাহলে দুটো সামগ্রীর সিপি কত, 2 টাকা। তাহলে এই যে 2 টাকা, সেটাই হয়েছে কি লস, আর এই 14 হচ্ছে কি সিপি। তাহলে আমরা জানি যে লস বা লাভ পার্সেন্টেজ, লাভ বা লস প্রফিট অথবা লস পার্সেন্টেজ আমরা নির্ণয় করতে হয় কার উপর বেস করে, সিপির উপর বেস করে। তাহলে 2 ইউনিট লস হয়েছে, কত হয় 14 ইউনিটে, তাহলে 2/14 ইন্টু 100 হয়ে যাবে লস পার্সেন্টেজ। ক্লিয়ার বলে দেয়, একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে 2/14 মানে হচ্ছে 1/7, আর 1/7কে যদি আমরা পার্সেন্টেজে ট্রান্সফার করি, তাহলে আমরা কি বলে থাকি না 14.28% হয়ে থাকে। আর এখানে 1 দশমিক স্থানে এটা প্রায়, এটা হচ্ছে একদম অ্যাপ্রক্স ভ্যালু, ঠিক আছে। তাহলে 14.28কে সাধারণত আমরা অ্যাপ্রক্স 1 দশমিক স্থান অবধি 14.3% লিখতে পারি, এতে কোনো আপত্তি নেই, ঠিক আছে। এখানে 100 দিয়ে গুণ করে সেই করবে যে আমার ক্লাস ফলো করে না, ওকে। তাহলে 14.3 হচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। আর কোয়ান্টিটির ওপর যদি করতাম, একই গল্প, যখন বলা দেবে যে 14টা কোয়ান্টিটি বিক্রি করা হয়েছে এবং 2টি সামগ্রিক ক্রয় মূল্যের সমান ক্ষতি, যদি ক্রয় মূল্য থাকে, তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি যে যতগুলো সামগ্রী আলটিমেট বিক্রি করা হয়েছে, যতগুলো সামগ্রী বিক্রি করে 14টা সামগ্রী বিক্রি করা হয়েছে, সেটাই হয়ে যাবে সিপি। যতগুলোর ক্রয় মূল্য লস হয়েছে, সেটাই হয়ে যাবে লস। তাহলে 2/14 ইন্টু 100 ডাইরেক্ট। এই পার্টটা করারই দরকার নেই, এই পার্টটা তো আমি বোঝানোর জন্য করলাম, ওকে। ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে, এ 21,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, বি 36,000 টাকা দিয়ে নিয়ে কিছুদিন পর যোগ দিল। যদি বছরের শেষে লাভ সমানভাবে ভাগ করা হয়ে থাকে, তবে বি কত মাস পর যোগ দিয়েছিল। আবার একটা অসাধারণ প্রশ্ন, এবং এখানেও আমি তোমাদের বলবো যে সেই সেম কনসেপ্ট কাজে লাগবে, শুধু এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমি প্রশ্নটা দুবার দিয়েছি, দুটো অন্য রূপে, ঠিক আছে। তাহলে আলটিমেট দেখো, এখানে আলটিমেটলি সেকেন্ড যে লাইনটা, এইটুকু লাইন তো ঠিক আছে, কোনো ব্যাপার না। সেকেন্ড যে লাইনটা, যদি বছর শেষে লাভ সমানভাবে ভাগ করা হয়ে থাকে, সমানভাবে ভাগ করা হয়ে থাকে, এর মানে হচ্ছে যে প্রফিট রেশিও ইজ ইকাল টু কি না 1:1। প্রফিট রেশিও হচ্ছে সমান ভাগে ভাগ করা হয়েছে দুজনের মধ্যে লাভ্যাংশ, মানে কি প্রফিট রেশিও 1:1। এর মানে বলতে পারি, এর মানে আমি কি বলতে পারি না, দুজনকার ক্ষেত্রেই ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল হবে, দুজনের ক্ষেত্রেই ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল হবে, বলে দেয় একদম ঠিক, কারণ তবেই তো 1:1 প্রফিট হবে। দুজনের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইনটু টাইম হচ্ছে প্রফিট, আর ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল হলে তবেই আমি বলতে পারবো যে প্রফিট সেম হয়েছে, বা প্রফিট 1:1 রেশিওতে দুজনের মধ্যে ভাগ হয়েছে। তাহলে এ 21,000 টাকা নিয়ে 21,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে এর টাকা পুরো মাস খেটেছে, মানে 12 মাস খেটেছে। যে শুরু করেছে সে শেষ অবধি ছিল, মানে তার টাকা 12 মাস কেটেছে। বি 3,600 টাকা নিয়ে কিছুদিন পর যোগ দিল, ঠিক আছে। তাহলে বি এর টাকা আমি জানি না কতদিন খেটেছে, তাহলে বি এর টাকা 36,000 ইন্টু সামথিং টি বলে দিলাম। তাহলে আলটিমেট ইন বোথ সাইড আমি কি করেছি, ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল করেছি, কারণ সেটাই কনসেপ্ট 1:1 এর গল্প মানে। তাহলে আমি সবসময় তোমাদের বলে দিয়েছি যে আলটিমেট অংশীদারি কারবারে যখন আমি ইনভেস্টমেন্টের দিকে তাকাবো এবং ইনভেস্টমেন্টের মধ্যে আমি দেখবো যে লাস্টে ইকুয়াল সংখ্যক জিরো আছে, এদের মধ্যে এদের এই জিরোকে আমি ক্যারি করবোই না, জিরোকে আমি সবসময় ক্যান্সেল করি, আমি আলটিমেট রেশিও নির্ণয় করছি। তাহলে রেশিও করার সময় এদের কী হবে, কোনো কাজ কী আছে, আলটিমেট কেটে উড়ে যাবে। তাই প্রথমেই আমি এদের লিখবো না, প্রথমেই ডাইরেক্ট আমি লিখবো যে 21 ইন্টু এ আলটিমেট এর আই ইন্টু টি, মানে ইনভেস্টমেন্ট টু টাইম কত হচ্ছে না 21 ইউনিট টাকা সে 12 মাসের জন্য ইনভেস্ট করেছে, আর বি 36 ইউনিট টাকা কিছু সময় টি সময় জন্য ইনভেস্ট করেছে। ইন বোথ সাইড আই মানে ইনভেস্টমেন্ট টু টাইম হচ্ছে ইকুয়াল। তো এবার বলো আলটিমেট 12×3 = 3 × 7 হচ্ছে 21, তাহলে টি এর ভ্যালু কত হলো 7 মাস। তার মানে বি এর টাকা আলটিমেট 7 মাসের জন্য খেটেছে। তাহলে বি এর টাকা 7 মাসের জন্য ইনভেস্ট করা ছিল, তাহলে বি কত মাস পরে জয়েন করেছিল না 12 মাস থেকে আমি 7 মাস বিয়োগ করে দেবো, তার মানে 5 মাস পরে জয়েন করেছিল। ক্লিয়ার কি ক্লিয়ার, মানে একদম। এটা কিন্তু অনেকেই ভুল করে, এখানে যদি 7 একটা অপশান দিয়ে দিত তাহলে হয়ে যেত মহা সমস্যা, ঠিক আছে। তাহলে 5 মাস পরে বি জয়েন করেছিল, অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার, ওকে।
নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 110। আচ্ছা, রেকারিংয়ের ওপর একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে, এখন যে কোনো পরীক্ষা হোক, সেটা মিসলেনিয়াস হোক বা যে কোনো পরীক্ষা, রেকারিং এখন হচ্ছে হট টপিক। তাহলে আমাকে বলো যে 0.11 মেথড রেকারিং, তাহলে আমরা জানি এটাকে আলটিমেট ফ্র্যাকশনে ট্রান্সফার করার জন্য আমাকে কী করতে হয়, সংখ্যাটা লিখে ফেলতে হয়। আলটিমেট দশমিকের পরে কতগুলো সংখ্যা আমাদের রেকারিং নেই, এমন কোনো সংখ্যা নেই আমাদের রেকারিং নেই, তাহলে মাইনাস কিছু হবে না, তাহলে 11 বাই যতগুলো আমাদের রেকারিং আছে ততগুলো নয়, প্লাস কি 22/99 ইন্টু কত 3, তাহলে আলটিমেট আমি কি দেখতে পাচ্ছি 11 + 22 33/99 ইন্টু হচ্ছে কত 3, তাহলে আলটিমেট দেখো তুমি বলবে যে 33, 3 এ 99, 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল 1। অপশানে কোথাও আমি 1 দেখতে পাচ্ছি না, তাহলে এটা কি ভুল অঙ্ক? ঠিক আছে, বলবো না একদম ভুল নেই, আমি এখানে দেখতে পাচ্ছি 33/33 একটা অপশান, এবং যেটা হচ্ছে 33/33 হচ্ছে 1, 33/33 কত 1। তাই আমি যদি জিনিসটাকে এইভাবে দেখতাম অঙ্কটা করার সময়, তাহলে ব্যাপারটা ইজি হতো, এ 33/99 ইন্টু 3, তাহলে এই 3 তো 99 কেটে 33 করে দিচ্ছে, তাহলে 33/33ও একটা আনসার পাচ্ছি। ঠিক আছে, তাই এই দিকটাই দেখতাম, তাহলে আমি এটাকে ভুল বলতাম না। তাই পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবে তোমাকে বিভ্রান্ত করার জন্য, এবং বিভ্রান্তমূলক তার অপশানও থাকবে, তাই এগুলো একটু চোখ কান খুলে কাজ করবে। ওকে, এন একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে n ইন্টু n+1 ইন্টু 2n+1 সর্বদা বিভাজ্য হবে কোন সংখ্যা দিয়ে? যখনই এই ধরনের প্রশ্ন হবে তখনই আগে দেখবে যে এনকে ডিফাইন করেছে কি দিয়ে, এন একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এন একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, তার মানে যাকে ভাঙা যায় না। তাহলে এন ইজ এ পজিটিভ ইন্টিজার, তাহলে এন ইজ এ পজিটিভ ইন্টিজার মানে হচ্ছে কোনগুলো না 1 2 3, মানে অল ন্যাচারাল নাম্বারস 4 5 এরকম করে যে সংখ্যার সেট চলছে এটা হচ্ছে আলটিমেট কি পজিটিভ ইন্টিজার। ক্লিয়ার? বলো তো একদম ঠিক। তাহলে এদের মধ্যে সব থেকে লোয়েস্ট ভ্যালু কি? এই পজিটিভ ইন্টিজারের মধ্যে সব থেকে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি জাস্ট কিছু করবো না, এনের ভ্যালু 1 পুট করে দেবো। তাহলে এনের ভ্যালু যদি 1 পুট করে দিই, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 হচ্ছে 2, 2n+1 হচ্ছে আলটিমেট 3, তাহলে আলটিমেট 1 ইন্টু 2 ইন্টু 3 মানে হচ্ছে 6। তার মানে সর্বদা না আলটিমেট এই n ইন্টু n+1 ইন্টু 2n+1 যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে 6-এর গুণিতক হবে, এটা হচ্ছে 6-এর গুণিতক। আমি 2 পুট করি তাহলেও 6-এর গুণিতক, 3 পুট করলে তাও 6-এর গুণিতক। আলটিমেট সবসময় সংখ্যাটার মধ্যে 6 একটা ফ্যাক্টর অবস্থিত থাকবে, তার মানে 6 দিয়ে সর্বদা বিভাজ্য হবে, তার মানে আনসার হয়ে গেল অপশন এ 6। ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 112, 12 এবং 16 এবং 6-এর চতুর্থ সমানুপাতিক ও 4 এবং 6-এর তৃতীয় সমানুপাতিকের মধ্যে অনুপাত নির্ণয় করো। খুব ভালো কথা। তাহলে আমাকে বলো যে 12, 16 এবং 6-এর চতুর্থ সমানুপাতিক কী হবে? তাহলে আমরা জানি ফোর্থ প্রপোর্শনাল নির্ণয় করার ফর্মুলা কি? মাঝখানে দুই ভদ্রলোককে গুণ, মানে হচ্ছে 16 ইন্টু 6 বাই হচ্ছে 12। হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। এবার হচ্ছে 4 আর 6-এ কাটাকুটি করার কোনো দরকার নেই, 4 আর 6-এর তৃতীয় সমানুপাতিক, তৃতীয় সমানুপাতিক থার্ড প্রপোর্শন নির্ণয় করার ফর্মুলা কি? এটা কিচ্ছু নয়, আমি জানি এখানে যে থার্ড প্রপোর্শন মানে কি। থার্ড প্রপোর্শন মানে হচ্ছে এই যে পরের সেকেন্ড নাম্বারটি দেখতে পাচ্ছ, একে আমি কি করব স্কোয়ার করে দেবো, মানে 6 স্কোয়ার বাই কী করে দেবো ফার্স্ট নাম্বার দিয়ে ভাগ করে দেবো, ব্যাস, তাহলে আমি পেয়ে যাবো থার্ড প্রপোর্শন। তাহলে আলটিমেট এই ফোর্থ প্রপোর্শন আর থার্ড প্রপোর্শনের রেশিও নির্ণয় করতে বলেছে, তাহলে করে ফেলো 16 ইন্টু 6/12 ইস টু 6 স্কোয়ার হচ্ছে 36/4। তাহলে এবার দেখো কাটাকুটি করতে পারি, রেশিও মানে তো ভাগ, 3 3 দুগুণে 6, ঠিক আছে, 2কে দিয়ে হচ্ছে এখানে কত 18, কাটাকুটি হচ্ছে এখানে 2 দিয়ে 8 আর 2 দিয়ে হচ্ছে 9, তাহলে 8:9 অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 113, একজন ছেলে কী করছে 12 কিমি/ঘন্টা বেগে স্কুলে গেলে 20 মিনিট দেরিতে পৌঁছায়। দারুণ একটা প্রশ্ন। যদি 12 কিমি/ঘন্টা বেগে যায় তাহলে এটা একটা স্পিড, এবং যে স্পিডে গেলে সে 20 মিনিট দেরিতে পৌঁছায়, হ্যাঁ কি না? তার মানে যদি ধরে নিই আমি যে তার টি টাইমে পৌঁছানোর কথা, টি হচ্ছে তার এক্স্যাক্ট টাইম, টি টাইমে পৌঁছানোর কথা, সে 20 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, মানে টি প্লাস 20-তে পৌঁছাচ্ছে, হ্যাঁ কি না? যদি তার স্পিড হয়, আমি স্পিড 1 বললাম, স্পিড হয় কত না 12 কিমি/আওয়ার। ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হওয়া উচিত, কিন্তু হয়েছে এটা।
ঠিক আছে? তো এবার যদি বলা হয়েছে, নেক্সট গল্প বলা হয়েছে, এবং 16 কিমি/ঘন্টা বেগে গেলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে যদি স্পিড টু, আমি কি করি, 16 কিমি মানে স্পিড বাড়িয়েছি, কিন্তু তখনও লেট হয়ে যাচ্ছে, তখন আমার লাগছে কত না টি প্লাস কত না 5। তাহলে এখানে টি মিনিট হচ্ছে অ্যাকচুয়ালি লাগার কথা, কিন্তু টি প্লাস 5 মিনিট লাগছে। ঠিক আছে? তাহলে বোথ কেসে আমি দেখতে পাচ্ছি দেরি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট যখন এরকম থাকবে, কনসেপ্ট বলে যে যদি আমার প্রশ্ন এরকম থাকে যে একটা স্পিডে গেলে এত দেরি হয়, একটা স্পিডে গেলে আরও দেরি হয়, তাহলে আলটিমেট ডিস্টেন্স নির্ণয় করার একটা ফর্মুলা আছে, এবং যেটা মনে রাখা সবার দরকার। না হলে কিন্তু এই প্রশ্নতে অনেক সময় লাগবে। ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে যে S1 ইন্টু S2, S1 আর S2-র মধ্যে ডিফারেন্স, পজিটিভ ডিফারেন্স, কোনো নেগেটিভের গল্প নেই, ইন্টু টাইম ডিফারেন্স। এবার টাইম ডিফারেন্স নির্ণয় করবো কী করে? দেখো এখানেও 20, আর এখানেও দেরি, আর এখানেও দেরি, এখানেও লেট, এখানেও লেট। যদি দুই জায়গাতেই লেট হয়, তাহলে আমি কী করবো, যত লেট হচ্ছে তার মধ্যে ডিফারেন্স, তাহলে T+20 আর T+5 মধ্যে ডিফারেন্স কত? তাহলে নিজেই বুঝতে পারছো যে -T+20 -T-5, তাহলে আলটিমেট টি ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে 20 - 5 15। তাহলে আমি কী করবো, যে যখনই দেখবো দুটোই দেরি বা দুটোই হচ্ছে আর্লি, হতে পারে দুটোই তাড়াতাড়ি পৌঁছেছে বা দুটোই দেরিতে পৌঁছেছে, তাহলে আমি জাস্ট কী করবো, এদের বিয়োগ করবো। যদি একটা লেট হয় আর একটা আর্লি হয়, একটা দেরিতে পৌঁছায়, একটা আগে পৌঁছায়, অপোজিট সাইন যদি হয়, তাহলে যোগ করবো। এটা মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে 20 থেকে 5 বিয়োগ করলে 15 মিনিট তার কী হয়েছে, আলটিমেট টাইম ডিফারেন্স হয়েছে। তাহলে টাইম ডিফারেন্স এখানে কী করবো, ঘন্টায় করবো না মিনিটে করবো? দেখো এখানে প্রত্যেকটা কিলোমিটার/ঘন্টা আমরা দেখছি স্পিড, হ্যাঁ কি না? তাহলে স্পিড যদি কিলোমিটার/ঘন্টা থাকে, তাহলে এই টাইম ডিফারেন্সটাকে আমায় কী করতে হবে, না ঘন্টায় করতে হবে। তাহলে S1 ইন্টু S2 ইন্টু টাইম ডিফারেন্স, এটা মাথায় রাখবে, বলে একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে S1 ইন্টু S2 কত হচ্ছে, 12 ইন্টু 16, আর 16 আর 12 বিয়োগফল হচ্ছে 4, তাহলে আলটিমেট 4 3 12। ঠিক আছে? 15, এখানে হচ্ছে 4, এখানে 4, তাহলে 4 3 12ই হচ্ছে। ডিস্টেন্স কত, 12 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স আমি পেয়ে গেলাম। নির্ণয় করতে হবে কি, সে কত কিমি/ঘন্টা বেগে চললে ঠিক সময় স্কুলে পৌঁছবে। খুব ভালো কথা। তার স্কুলের দূরত্ব কত? তার স্কুলের দূরত্ব আমি 12 কিমি পেয়ে গেছি। তাহলে 12 কিমি এখানে দেখতে পাচ্ছি, বি অপশানও আছে, এ অপশানও আছে। তাহলে ডি অপশান আর সি অপশান ক্যান্সেল আউট হলো। তাহলে এই দুটোর মধ্যে কোনটা আনসার হবে? কোনো ব্যাপার না। দেখো আমি তো দেখেই বলতে পারি, যে কোনো কিছু করার দরকার নেই কিন্তু, তো আমি দেখেই বলতে পারি যে আনসার হবে বি। কী করে দেখে বলতে পারি দাদা? একটু চোখ যদি খোলা থাকে, তাহলে তুমি বলবে যে 16 কিমি/ঘন্টা এখানে একটা স্পিড দেখতেই পাচ্ছি, এবং সেই স্পিডে গেলে তার 5 মিনিট লেট হয়। তাহলে আমায় বলেছে যে কোন স্পিডে গেলে সে এক্স্যাক্ট সময় বাড়িতে স্কুলে পৌঁছাবে, কোনো দেরি হবে না। তাহলে আলটিমেট সেই স্পিডটা নিশ্চয়ই 16 কিমি/ঘন্টা অপেক্ষা বেশি হবে। আর 16 কিমি/ঘন্টা আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে 18 কিমি/ঘন্টা দেখতে পাচ্ছি, তাহলে 16 অপেক্ষা বেশি 18, অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কিছু করার দরকার নেই। এবার তুমি বলে, না আমাকে করিয়ে দিন, আমি বুঝতে পারলাম না কী করে করবো। যদি আমার এখানে দুটোতেই 18 থাকে, তখন কি করব? ঠিক আছে? সাধারণত সেটা হবে না, তবু বলে দিই। তাহলে সেক্ষেত্রে আমরা আরও একটা ফর্মুলা ইউজ করি, কিন্তু আমি বলবো ফর্মুলা ইউজ করবে না। ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি 12 কিমি হচ্ছে তার ডিস্টেন্স, আর ডিস্টেন্সকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করি, তাহলে আমি বলেছিলাম যে প্রথমে 12 কিমি/ঘন্টা বেগে গেলে তার 20 মিনিট কী হয় না লেট হয়। তাহলে 12 কিমি/আওয়ার বেগে 12 কিমি যেতে কত সময় লাগে না, 12/12 হচ্ছে 1, তার মানে 1 ঘন্টা, 1 আওয়ার, অর আমি বলতে পারি 60 মিনিট টাইম লাগে। কিন্তু 60 মিনিট গেলে তার 20 মিনিট লেট হয়। তাহলে অ্যাকচুয়াল টাইমটি কত না 60 - 20, অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে 40 মিনিট। তাহলে 40 মিনিটে পৌঁছানোর কথা। তাহলে 40 মিনিটে যদি তাকে 12 কিলোমিটার পৌঁছতে হয়, তাহলে তার স্পিড কত করতে হবে না আলটিমেট ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম মানে হচ্ছে এখানে 40কে আমার মিনিট থেকে ঘন্টায় ট্রান্সফার করতে হবে। তাহলে বাই 60 নিচে না লিখে আমি বলতে পারি যে আমি 60টাকে উপরে গুণ করে দিতে পারি, গল্পটা তো একই, বলে একদম ঠিক। তাহলে 0 0 কেটে গেল, 4 3 12, 3 6 18 কিলোমিটার/আওয়ার। তাহলে বোঝা গেল এবার, বলে একদম ঠিক, কোনো আপত্তি নেই। চলে যাই নেক্সট প্রশ্নে, 114। বলছে একটি কাজ 8 দিনে করতে পারে, আর বি একা সেই কাজ 12 দিনে করতে পারে। ওকে, খুব ভালো কথা। তাহলে যখন এই ধরনের প্রশ্ন দেখবো, আমার কাজ হবে কি না, আগে আমার টোটাল কাজ নির্ণয় করা। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল টাইম বলা হয়েছে। এ করতে পারছে 8 দিনে, 8 ডেজ। বি করতে পারছে কত দিনে, 12 দিনে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তারা একসঙ্গে 4 দিন কাজ করার পর বাকি কাজটা সি একা 2 দিনে সম্পূর্ণ করে, কোনো ব্যাপার না। তাহলে 8 আর 12 এলসিএম হয়ে যাবে 24। তাহলে 24 ইউনিটের টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক। তাহলে 24 ইউনিট কাজ এ 8 দিনে করছে, তাহলে এর এফিসিয়েন্সি কত, 24/8। এফিসিয়েন্সি মানে একদিনে কতটা কাজ করে, 24/8 3 ইউনিট।
24/12 2 ইউনিট হচ্ছে বির এফিসিয়েন্সি। ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে যখন ক্লিয়ার যখন হয়েই গেছে, তাহলে এবার আমাকে বলো যে 3 ইউনিট আর 2 ইউনিট তো কাজ হলো, কিন্তু আমায় বলা হয়েছে যারা একসঙ্গে 4 দিন কাজ করেছে, তাহলে 4 দিন এও কাজ করেছে, 4 দিন এও কাজ করেছে, তাহলে 4 3 12, 2 4 8, টোটাল 20 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি কাজ সি করেছে। সি কত তাহলে কাজ করলো? টোটাল কাজ তো 24 ইউনিট, 3 4 12 আর 2 4 8, মানে 20 ইউনিট কাজ এ আর বি মিলে শেষ করে দিয়েছে। তাহলে সি করেছে 24 মাইনাস 20, 4 ইউনিট কাজ। ঠিক আছে, এবার এখান থেকে সি এর এফিসিয়েন্সি 4 ইউনিট কাজ করে দুদিনে, একদিনে করে 2 ইউনিট কাজ, নির্ণয় করার দরকার নেই। কেন নির্ণয় করার দরকার নেই বলছি। বলছে পুরো কাজের জন্য তাদের 7200 টাকা দেওয়া হয়, তাহলে এ বি সি এর উপার্জন যথাক্রমে কত? তাহলে এ বি সি এই 7200 টাকা কীভাবে ভাগ করবে? সবসময় মনে রাখবো যে টাকা সবসময় ভাগ হয় কাজের অনুপাতে, কে কতটা কাজ করেছে সেই অনুপাতে। ঠিক আছে, এখানে অন্য কোনো ব্যাপার নেই। তাহলে এ 12 ইউনিট কাজ করেছে, এ 12 ইউনিট কাজ করেছে, বি কাজ করেছে 2 × 4 8 ইউনিট, আর সি করেছে 4 ইউনিট কাজ। ব্যাস, এটাই হচ্ছে তাদের প্রাপ্ত টাকার রেশিও। ব্যাস, 4 দিয়ে ভাগ করলে এখানে 3, এখানে 2, আর এখানে হচ্ছে 1। তাহলে 3:2:1 অনুপাতে তারা টাকাটা ভাগ করবে। তাহলে 3 + 2 5 আর 1 6, তাহলে 6 হচ্ছে কত না 7200-র সঙ্গে সমান। যদি 6 টাকা হয় তাহলে 3 টাকা 2 টাকা আর 1 টাকা ওই মধ্যে ভাগ করবে। 6 টাকার জায়গায় বলা হয়েছে 7200 টাকা ভাগ করতে হবে, 6-এর ভ্যালু 7200, মানে 1200 হচ্ছে গুণ করতে হবে প্রত্যেকটার সঙ্গে। তাহলে 3 এর সঙ্গে 1200 গুণ করলে 3600, আর 3600 একমাত্র অপশান সিতেই আছে এ এর ভ্যালু। অপশান সি হলো কারেক্ট অ্যান্সার, বাকিটা করার দরকারই নেই। তাহলে 2 এর ভ্যালু কত হবে? 12 × 2 করলে 2400, 1200 × 1 করলে 1200। ঠিক আছে, বাকিগুলো করে দিলাম। তাহলে বোঝা গেল যে কীভাবে আমি সহজেই প্রশ্নের আনসার করতে পারবো। কনসেপ্ট কী বলে? কনসেপ্ট হচ্ছে এটাই বলে যে পরিমাণ কাজ তারা করবে সেই কাজের অনুপাতে সবসময় টাকা ডিস্ট্রিবিউট হবে। বোঝা গেল? বলে দেয় একদম ঠিক, কোনো আপত্তি নেই। 115, যে মূলধনের উপর বার্ষিক 12% সরল সুদের হারে 8 বছরে 4800 টাকার সুদ পাওয়া যায় সেই মূলধনের উপর। তাহলে আগে যে মূলধনের গল্প সেই মূলধন, তাহলে মূলধন আগে বের করি। আর আমরা জানি যে সিম্পল ইন্টারেস্টের গল্পে প্রিন্সিপাল ইজ ইকাল টু কী হয়, এই গল্পটা যে মাথায় রাখবে সে সেকেন্ডে বলবে যে SI × 100/রেট × টাইম। তাহলে এখানে SI কত হয়েছে? 4800 × 100, পি কত বাবা 12, আর টি কত এখানে হচ্ছে 8। বেশ, গল্প শেষ। তাহলে এখানে দেখতে পাচ্ছ 12, এখানে হচ্ছে কত 4, মানে 400, আর এখানে হচ্ছে 8 5 50। তাহলে আলটিমেট 5000, মানে 5000 টাকা হচ্ছে আমার কি প্রিন্সিপাল। ক্লিয়ার কি ক্লিয়ার না? হলো একদম ঠিক। বলছে সেই মূলধনের উপর মানে 5000 টাকার উপরই কী করা হলো না বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করতে হবে, অ্যামাউন্ট না। তাহলে দেখতে পাচ্ছি 10% আমার কি দেখতে পাচ্ছি প্রতি বছর আমি সুদ পাচ্ছি, 10% আমি প্রতি বছর সুদ পাচ্ছি। তাহলে আলটিমেট 1 বছরে যদি 10% হয়, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজ কত হবে? তাহলে 10 10 10 এর সাকসেসিভ করতে হবে। আমরা জানি 10 আর 10-এর সাকসেসিভ কত হয়? 21%, এটা সবাই জানো। আর 21-এর সঙ্গে 10-এর সাকসেসিভ কী করে করবো না 21 + 10, এটাও জানা উচিত যে 3টের সাকসেসিভ করলে 33.1, এটা মুখস্থ রাখা উচিত তোমাদের। ঠিক, তাও আমি বলে দিই যে 21 + 10 হচ্ছে 31, + 21 × 10/100। ঠিক আছে, তাহলে 31 প্লাস হচ্ছে এখানে 2.1, তাহলে আলটিমেট কত? 33.1। ঠিক আছে, তাহলে আলটিমেট 3 বছরের শেষে তার কত পার্সেন্টেজ সুদ পাচ্ছি না 33.1% সুদ পাচ্ছি। বোঝা গেল কী করে হলো? বলে একদম ঠিক। তাহলে 33.1% যদি সুদ পাই তাহলে কত টাকা সুদ হচ্ছে না 5000 টাকার ওপর 33.1। একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল আউট হলো, এই শূন্যর জন্য দশমিক উড়ে গেল। ব্যাস 5 দিয়ে গুণ করে দাও, 5 একে 5, 5 3 15, 5 5 3 15 1 16, 1655। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো এর থেকে সহজভাবে এই প্রশ্নের আনসার করা সম্ভবই না। দারুণ একটা প্রশ্ন। 116, সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, মনে রাখবো যে এই যে মাথায় বার দেওয়া আছে না, এই বার দেওয়া যে অংশটা এর কাজ আমাকে আগে করতে হবে। বদমাশ রুলে
এই অংশটার কাজ আমাকে আগে করতে হবে, সেটা মনে রাখতে হবে, যে যার মাথায় বাড়তে থাকবে। যদি এখানে সব থেকে এই প্রশ্নটা আরও ভালো হতো, যেখানে মাইনাস সাইন থাকতো, তাহলে মাইনাস সাইন, তাহলে তোমায় কিন্তু এই মাইনাস সাইনটা এর সঙ্গে অ্যাড করলে হবে না। ঠিক আছে, মনে রাখতে হবে যে এই মাইনাসটা এর মাইনাস নয়, আমার মাথায় বার দেওয়া আছে মানে এটার পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে। এটা ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া মানে আলটিমেট এর কাজ আগে করতে হয়, বাইরে মাইনাস থাকে, গল্পটা সেম। ক্লিয়ার? বলে দেয় একদম ক্লিয়ার। তাহলে এবার আমার মাইনাস তো নেই এখানে, তাহলে আমার কোনো সমস্যাও নেই। এবার দেখো এই প্রশ্নগুলো সহজে সমাধান কী করে করে। আমাকে বলো যে 2 × 1 = 3, একে আমি কি 2 + 1 = 3 লিখতে পারি? বলে একদম ঠিক। এই কনসেপ্টটা যে জানে তার এই প্রশ্ন সমাধান করতে সেকেন্ড লাগবে। যে 2 × 1 = 3, এই যে পূর্ণ যে পার্টটা আছে সেটা আমি এই পাশের ব্যক্তির সঙ্গে যোগ করে দিতে পারি। ঠিক আছে, মানে 2 × 1 = 3 মানেও যা, আর 2 + 1 = 3 মানেও তাই। ক্লিয়ার? কি ক্লিয়ার না? ওটা একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে যদি আমি এরকম লিখে দিই, তাহলে দেখো যে আলটিমেট এই 2 × 1 = 3কে আমি লিখি 2 + 1 = 3, আর তার পাশে কি আছে? -1 × 3। তাহলে +1 × 3 -1 × 3 ক্যান্সেল আউট হয়ে গেল। ক্লিয়ার? কি ক্লিয়ার? একদম ঠিক। 3 × 1 = 3কে কি লিখবো না? 3 + 1 = 3। ঠিক আছে, বলো একদম ঠিক। আর বাইরে প্লাস আছে, তাহলে 4 × 1 = 3কে আমি কি লিখতে পারি আবার? খুব ভালো করে বুঝবে, তাহলে 4 + 1 = 3। তাহলে এই পুরোটার কাজটা আমি করে নিই, বাইরে মাইনাস যে পার্টটা, এই পার্টটা যে আছে এটা পরে করছি, ঠিক, এটা নিয়ে পরে ভাবছি। তাহলে এবার দেখো এই পার্টটা পুরো করলে আমি কি দেখতে পাচ্ছি না? দেখো এখানে 2 বার 1 × 3 আছে, আর বাকি হচ্ছে 4 আছে, 3 আছে, আর 2 আছে। তাহলে আলটিমেট 4 আর 3 7, আর 2 9। 9 + 1 × 3 + 1 × 3 মানে 2 × 3। ক্লিয়ার? আর আলটিমেট বাইরে কে বসে আছে? 3 × 1 = 3, তারপরে আছে মাইনাস। তাহলে 3 × 1 = 3 মানে 3 + 1 = 3, তাহলে 3 + 1 = 3, তারপরে মাইনাস এই পার্টটা, বলে একদম ঠিক। তাহলে -9 -2 × 3। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে এবার বলো যে আলটিমেট 3 - 9 এর মানে হচ্ছে যে 3 - 9 হচ্ছে মানে কত? -6। আর 1 × 3 - 2 × 3, 1 × 3 - 2 × 3 মানে হচ্ছে কত? -1 × 3। তাহলে মাইনাস আমি আলটিমেট কি বলতে পারি? যে আলটিমেট এই দুটো মাইনাসকে যদি আমি করে নিই, কমন নিয়ে নিই, তাহলে -6 + 1 × 3। আর এটাকে আমি কি লিখতে পারি? ঠিক এর মতো লিখতে পারি। কীরকম? 6 + 1 × 3 মানে 6 × 1 = 3, মানে 6 × 3 = 18, আর 1 = 19 × 3। কত? 19 × 3। আর বাইরে মাইনাস চিহ্নের জন্য মাইনাস, তাহলে -19 × 3, অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ওকে। কোশ্চেন নাম্বার 117, নির্দিষ্ট সময় পরে মূলধন ও মোট টাকার অনুপাত হয় 4:5, আরও 3 বছর পরে তাদের অনুপাত হয় 5:7। সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আলটিমেট আমার কার কার রেশিও দিয়েছে? মূলধন ও মোট টাকার অনুপাত। মোট টাকা মানে হচ্ছে অ্যামাউন্ট, মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বলেছে। একটা নির্দিষ্ট সময় পরে কি হলো না, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বলা হয়েছে 4:5। ঠিক আছে, আরও 3 বছর পর, 3 বছরের গ্যাপ দিয়েছি, গ্যাপের পরে আমি দেখতে পেলাম সেই অনুপাতটা 5:7 হলো। আমাকে বলো এই যে প্রিন্সিপাল, দুটো রেশিও মধ্যে প্রিন্সিপাল তো সেমই থাকবে, প্রিন্সিপাল তো চেঞ্জ হওয়া উচিত নয়। বলে না, একদমই নয়। তাহলে প্রিন্সিপালকে সেম করে দিই, তাহলে 4কে আমি 5 গুণ করবো, আর 5কে আমি 4 গুণ করবো, তাহলেই 20 হয়ে যাবে। তাহলে যা গুণ আমি এখানে করেছি তাই গুণ আমাকে এখানেও করতে হবে, 5 এখানে গুণ করতে হবে, এখানেও 4 গুণ করতে হবে। বলে একদম ঠিক। তাহলে এই গ্যাপটা কত ছিল? 3 ইয়ার্সের গ্যাপ। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে আলটিমেট অ্যামাউন্ট ছিল এখানে কত? 5 × 5 = 25, আর এখানে অ্যামাউন্ট হয়েছে কত? 28। বলো বুঝতে পারছো? বলে একদম ঠিক। তাহলে 20 টাকা রাখলে, 4 × 5 = 20 টাকা এখানে আমি রাখি, 20 টাকা রাখলে আমি 25 টাকা অ্যামাউন্ট পাচ্ছিলাম, আর 3 বছরের পরে সেই 20 টাকা থেকে আলটিমেট অ্যামাউন্ট হয়েছে কত? 28 টাকা। তাহলে এই 3 বছরে ইন্টারেস্ট কত হয়েছে না? 25 আর 28-এর গ্যাপ হচ্ছে 3 টাকা। তাহলে 3 বছরে আমার 3 টাকা ইন্টারেস্ট হয়, 3 বছরে আমার 3 টাকা ইন্টারেস্ট হয়। যেহেতু সিম্পল ইন্টারেস্ট, এখানে কোনো রকম কোনো গল্প বলা নেই, কম্পাউন্ড না সিম্পল, তাহলে সবসময় সিম্পল ইন্টারেস্ট ধরবো। সিম্পল ইন্টারেস্ট, প্রত্যেক বছরে আমি সেম ইন্টারেস্ট পাই। 3 বছরে যদি 3 টাকা হয়, তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে আমার হবে 1 টাকা। তাহলে প্রত্যেক বছরে আমি 1 টাকা সুদ পাচ্ছি। আলটিমেট কত টাকার ওপর? না 4 × 5 = 20 টাকার ওপর। তাহলে সুদের হার কত হবে? 1/20 × 100, তার মানে 5% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, অসাধারণ একটা প্রশ্ন, এবং যে কনসেপ্ট না জানলে পরীক্ষায় অনেক গল্প ভাবতে হবে। ঠিক আছে, এক্স ধরে একটা কাণ্ড করে দেয় স্টুডেন্টরা এই প্রশ্নে। 4-5টা স্টার দিয়ে রাখো।
118। দ্য অ্যাভারেজ অফ দিস ইজ 23, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন। আমি বলেছি তোমাদের যে অ্যাভারেজ সাধারণত আমি ইউনিট ডিজিট দিয়ে করতে প্রেফার করি, আর ইউনিট ডিজিট হচ্ছে সবচেয়ে বেস্ট উপায় এই ধরনের প্রশ্ন সলভ করার। দেখো এখানে প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা, ঠিক আছে? ইউনিট ডিজিট দিয়ে আমি অনায়াসে উড়িয়ে দেবো এই প্রশ্ন, ঠিক আছে? দেখো প্রশ্ন কীভাবে করবো। আলটিমেটলি অ্যাভারেজ মানে কি, আমি দেখতে পাচ্ছি 29.7, 18.25 এন, এদের অ্যাভারেজ 23, তাদের যোগফল কত হবে? 29.75। ভালো করে লক্ষ্য করো, 29.75 প্লাস 18.25 প্লাস এন, এটা হচ্ছে যোগফল তিনটের সংখ্যা, আর তিনটের সংখ্যার অ্যাভারেজ বলেছে 23। তাহলে আলটিমেট 23, মানে এদের অ্যাভারেজ যদি 23 হয় তাহলে এদের যোগফল কত, এদের সাম কত? না 23 ইন্টু 3, বলে দেয় একদম ঠিক। 23 ইন্টু 3 আমি করবো না, আমি শুধু এখানে ইউনিট ডিজিট দেখবো, 3 তিরিকে 9, তাহলে ইউনিট ডিজিট কত, সামের ইউনিট ডিজিট কত, 9। তাহলে এখানে দেখো এই 0.75 আর 0.25 যোগ করলে তো 1 হয়, তাহলে এই 1 আমি যে কারোর সঙ্গে আমি যোগ করে দিতে পারি। এই 1 আমি যদি আমি এখানে 18-র সঙ্গে যোগ করে দিলে 19 হয়ে যাবে, 19 আর এখানে 29-এর 9 আছে, ঠিক আছে? তাহলে আমার কি হয়ে গেল, আলটিমেট এই 75 আর এই 25 অমিট হয়ে গেল, ঠিক আছে? তার জন্য একটা +1 চলে এলো, ব্যাস খেল খতম। ব্যাস এবার বলো যে 8 আর 1 9, 9 আর 9 হচ্ছে 18, তাহলে 18 হচ্ছে 8, 8 প্লাস এন ইজিক্যাল টু হচ্ছে 9। তাহলে আলটিমেট এন এর ভ্যালু কত হবে, 9 মাইনাস 9 মাইনাস 8 হচ্ছে 1। তাহলে আলটিমেট এন যে ভ্যালু হবে তার ইউনিট ডিজিট কত হবে, 1। ঠিক আছে? এই ধরনের অঙ্ক বাবা তোমরা সচরাচর দেখতে পাবে না অন্যান্য ক্লাসে, ফলো করো ক্লাসগুলো, ঠিক আছে? তোমাদেরই আলটিমেট সুবিধা হবে। এনের ভ্যালু কত হয়ে গেল বাবা, 1। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 119, একটি মিশ্রণে দুধ জলের অনুপাত 1:3, মিশ্রণে x লিটার দুধ যোগ করলে অনুপাত হয় 7:15, এরপর আরও 50 লিটার জল যোগ করা হলো এবং অনুপাত হলো 2:5, x এর মান নির্ণয় করো। দারুণ অসাধারণ একটা প্রশ্ন, ঠিক আছে? কালেকশন হচ্ছে সেই, দেখো প্রশ্নে কি বলা হয়েছে না, মিল্ক আর ওয়াটারের অনুপাত কত বলা হয়েছে, 1:3। খুব ভালো করে বুঝবে, বলছে মিশ্রণে x লিটার দুধ যোগ করলে অনুপাত হয় 7:15, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কোথায় যাচ্ছি না, আলটিমেট আমি যাচ্ছি না 1:3 থেকে 7:15। আমি কি অ্যাড করেছি, x লিটার দুধ অ্যাড করেছি। তাহলে আমি যদি মিল্ক অ্যাড করি, আমি মিল্ক অ্যাড করছি, তাহলে ওয়াটার তো কনস্ট্যান্ট, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। ওয়াটার কনস্ট্যান্ট কিনা বলো, একদম ঠিক। তাহলে ওয়াটার যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে 15, এখানে 3 কেন হওয়া উচিত নয়? তাহলে আইদার 3কে 15 অথবা 15কে 3 বানাও, আমি 3কেই 15 করবো অবভিয়াসলি, যে ছোটো তাকে বড় করবো। 3কে 15 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে। রেশিওর কোনো একটা টার্মকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে অপর টার্মকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে আলটিমেট 1 ইন্টু 5 হয়ে গেল 5, 3 ইন্টু 5 হয়ে গেল 15। তাহলে আলটিমেট 5:15 ছিল প্রথমে রেশিও, সেটা হয়ে গেল 7:15। ক্লিয়ার? তাহলে মিল্ক আমি এক্স ইউনিট অ্যাড করেছিলাম বা এক্স লিটার, তাহলে মিল্ক এখানে হয়েছে 5 ইউনিট থেকে 7 ইউনিট, ভালো করে বুঝেছো? তাহলে 2 ইউনিট আমি অ্যাড করেছি, তাহলে 2 ইউনিট, এই 2 ইউনিট ইজিক্যাল টু হচ্ছে এক্স লিটার। তাহলে 2 ইউনিটের ভ্যালু বের করতে পারলেই আমি এক্সের ভ্যালু বের করতে পারবো, বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখা গেল যে এরপরে 50 লিটার জল যোগ করা হলো, তাহলে এখন 7:15 থেকে যোগ করার ফলে অনুপাতটা 2:5 হয়ে গেল, তাহলে এখন হয়ে গেল 2:5। তাহলে এখন মিল্ক আর ওয়াটারের রেশিও 2:5 হয়ে গেছে, ঠিক আছে? কেন হয়ে গেছে? কারণ আমি ওয়াটার অ্যাড করেছি বলে। তাহলে ওয়াটার যদি অ্যাড করি তাহলে মিল্ক তো কনস্ট্যান্ট, তাহলে মিল্ক যদি কনস্ট্যান্ট এখানে 7 আছে, তাহলে এখানে তো 7 নেই, এখানে 2 আছে। কেন 2 আছে? তাহলে 2কে 7 বানাও, তাহলে 2কে 7 বানাতে গেলে আমাকে কী করতে হবে, 2কে 7 বানাতে গেলে আমাকে 7-এর 2 দিয়ে গুণ করতে হবে, তবেই তো 7 হবে, বলে একদম ঠিক। এই 2কে আমায় 7 করতে হয়, তাহলে 7-এর 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7-এর 2 গুণ করলে দেখো 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, 7 পড়ে থাকবে। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে যদি আমার এটা হয় 7-এর 2 দিয়ে একে গুণ করি, তাহলে এখানেও 7-এর 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট 15 ছিল, হয়ে গেল কত না 35-এর 2। কতটা ইনক্রিজ করলো না 15, 8 থেকে 35-এর 2, মানে 35-এর 2 মাইনাস 15, তার মানে আলটিমেট 5-এর 2 ইউনিট ইনক্রিজ করেছে। তাহলে এই 5-এর 2 ইউনিট রেফার করছে কত লিটারকে না, আমি 50 লিটার আমি কি যোগ করেছিলাম না, জল যোগ করেছিলাম। তাহলে 5-এর 2 ইউনিট ইজিক্যাল টু হচ্ছে 50 লিটার। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওটা একদম ক্লিয়ার। তাহলে 5-এর 2 ইউনিট যদি 50 লিটার হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত আমার নির্ণয় করতে হবে।
তাই তো 2 ইউনিটের ভ্যালু তো এক্স লিটার ছিল, তাই 2 ইউনিটের ভ্যালু কত হবে না 50/5 মানে 50 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 5 10 10 ইন্টু 4 40। ক্লিয়ার কি ক্লিয়ার না একদম ক্লিয়ার, জল জল করছে ক্লিয়ার একদম, এর থেকে ক্লিয়ার পৃথিবীতে হওয়া সম্ভবই না। চলো 40 লিটার হয়ে গেল কারেক্ট আনসার। বলো কেমন লাগছে প্রশ্ন তোমাদের, দেখে কেমন লাগছে বলো। নেক্সট প্রশ্ন, দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং দিস। আচ্ছা এখানে কটা নাম্বার আছে টোটাল? এখানে 4টে নাম্বার আছে। কি কি? একটা নাম্বার, একটা নাম্বার, একটা নাম্বার, একটা নাম্বার। এদের মধ্যে বৃহত্তম কোনটা? লার্জেস্ট, আমাকে লার্জেস্ট অথবা গ্রেটেস্ট, হ্যাঁ কি না? এদের মধ্যে গ্রেটেস্ট অথবা লার্জেস্ট আমাকে নির্ণয় করতে হবে। বলো। আমি তো দেখি আমার চোখে ভাসছে যে 1.44 এর বর্গমূল হচ্ছে 1.2। ওকে, এর পরে আমি দেখতে পাচ্ছি 0.7 ইন্টু 0.16, 0.16 বর্গমূল হচ্ছে 0.4, আর 0.7 সঙ্গে 0.4 যোগ করলে হয় 1.1। তাহলে দেখো 1.1 আর এখানে 1.2, আমি বৃহত্তম নির্ণয় করতে হবে, মানে এ তো অবশ্যই ক্ষুদ্রতম, তাহলে এই কেটে উড়ে চলে গেল। 1.02 থেকে কিছু একটা বিয়োগ করছি, তাহলে 1.02 ইটসেলফ কি না 1.2 থেকে ছোট, লেস দ্যান 1.2। তাহলে 1.2 যদি ছোট হয় এবং তার থেকে যদি কিছুটা বিয়োগ করা হয়, তাহলে এটা অবশ্যই পুরোটা 1.2 থেকে ছোট হবে, তাহলে এটাও আনসার হতে পারে না। এবার প্রশ্ন এইটা আর এটার মধ্যে, এখানেই স্টুডেন্টরা ভুল করে, একটা বিশাল মারাত্মক ব্লান্ডার করে। সে ব্লান্ডারটা কি করে না 1.2 এর সঙ্গে আমি গুণ করছি, তার মানে অবশ্যই ভ্যালু যেটা হবে সেটা 1.2 অপেক্ষা বৃহত্তম হবে না। দেখতে হবে কি বিয়োগ, কি গুণ করছি, যেটা গুণ করছি সেটা 1-এর থেকে বড় না 1-এর থেকে ছোট। যদি কোনো একটা সংখ্যার থেকে 1.2 এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করা হয় যেটা হচ্ছে লেস দেন 1, এই লেস দেন 1 হয়, সেটা যদি লেস দেন 1 হয়, ঠিক আছে, সংখ্যাটা যদি লেস দেন 1 হয়, তাহলে মনে রাখবো আলটিমেট গুণফল কি হয়ে যাবে না 1.2 অপেক্ষা ছোট হয়ে যাবে। গুণফলটা কি হয়ে যাবে 1.2 অপেক্ষা ছোট হয়ে যাবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। যেমন দেখো আমি এটাকেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, 1.2 ইন্টু হচ্ছে 0.83, তাহলে 0.8 থেকে আমি 0.9ও লিখি, তাহলে তুমি কি বলবে না 12 ইন্টু 9 হচ্ছে 108। দশমিক কত ঘর পড়া হবে? এখানে 1 ঘর, এখানে 2 ঘর পড়ে, মানে 1.08। 1.08 কি 1.2 অপেক্ষা বড় না ছোট? অবশ্যই 1.08 1.2 অপেক্ষা ছোট, সরি 1.2 অপেক্ষা ছোট, তাহলে 1.2 গ্রেটার দেন 1.08, হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। তাহলে মনে রাখবো যে কোনো একটা সংখ্যার সঙ্গে যদি এমন একটা সংখ্যা গুণ করা হয় যেটা লেস দেন 1 অপেক্ষা ছোট, তাহলে গুণফল সবসময় মূল সংখ্যা অপেক্ষা ছোট হয়ে যায়। ঠিক আছে, এটা যদি মাথায় থাকে তাহলে তুমি বলবে যে আলটিমেট 1.2 ইন্টু 0.83, গুণ করা দরকার নেই, ইন্টু 0.83, কারণ 0.83 এক অপেক্ষা ছোট, অবশ্যই এটা কি হবে লেস দেন 1.2 হবে, তাহলে আলটিমেট 1.2 হচ্ছে বড়। তাহলে 1.2 যদি বড় হয় 1.2 এসছে কোথা থেকে না 1.44 তার বর্গমূল করে। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার, বৃহত্তম নির্ণয় করতে বলেছে। তাহলে বলো কেমন লাগলো আজকের এই 20টা প্রশ্ন? আশা করবো প্রত্যেকের খুব ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো ফলো করো। আমাদের ক্লাস শিডিউল হচ্ছে মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যাট 8 AM। এই উইকে একটি স্পেশাল কারণে আমার শারীরিক অবস্থা এবং আমার কিছু পার্সোনাল রিজনের জন্য আমি ঠিক শিডিউল অনুযায়ী ক্লাস নিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে, এই শিডিউল মেনটেন করেই তোমাদের ক্লাস আসবে প্রত্যেক সোমবার, বুধবার এবং শুক্রবার ঠিক সকাল 8টায়। ঠিক আছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ঠিক সকাল 8টায় ক্লাসগুলো দেখতে পাবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরপি ম্যাথস গুরুকুল, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম আরপি ম্যাথস গুরুকুল। এই দুটো জায়গাতেই তোমরা আমাদের ক্লাসের শিডিউল পেয়ে যাবে, জয়েন করে যাও। তোমাদের আপকামিং এক্সাম, প্রত্যেকটা এক্সামে যাতে অঙ্কের প্রশ্ন সব রকম কমন আসে এবং অঙ্কের প্রশ্নে আমাদের কোনো ডাউট না হয় প্রশ্ন দেখার পর, তার দায়িত্ব আমার। ওকে, চলো টাটা, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।